সিলেটে এমন কিছু হাইকিং রুট আছে যেগুলায় আপনি না গেলে কখনো বিশ্বাসই করবেন না যে সিলেট বর্ডার হাইকিংগুলা আসলেই অনেক সুন্দর। সিলেটের এই জায়গাগুলো হয়তোবা অনেকেই চেনেন, কিন্তু এই পুরো রুটটা একসাথে হাইকিং করেছেন খুব কম মানুষই আছেন। উৎমাছড়া থেকে বিছনাকান্দি, তারপর পান্থুমাই। কতটা কঠিন ছিল আমাদের এই যাত্রা সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। ভয় কাজ করতেছে কারণ বিএসএফ যদি আইসা পড়ে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল থেকে বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা সিলেট বর্ডার হাইকিং এ যাচ্ছি, আর আমি আর আমার ফ্রেন্ড কিন্তু বেরিয়ে গেছি। নর্মালি আমরা এখন সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে আছি। তো ঢাকা থেকে রাতে বাসে সিলেট যেতে আমাদের জনপ্রতি 850 টাকা করে লাগছে। কদমতলী বাস স্ট্যান্ড থেকে আমরা আম্বরকানা যাব সিএনজি দিয়ে, আর জনপ্রতি 30 টাকা করে লাগবে। তো আম্বরকানা নামার পর এখান থেকে আবার সিএনজি নিতে হবে। এই রুটে জনপ্রতি প্রায় 120 টাকা করে লাগে। সরাসরি আপনার দয়ার বাজার নামতে হবে, আবার দয়ার বাজার থেকে আপনার ছড়ার বাজার যেতে হবে, ওইখানে জনপ্রতি 40 টাকা লাগবে। আর ছড়ার বাজার থেকে কিছুটা পথ হাঁটলেই কিন্তু কুদমাছড়া। আর আপনি কিন্তু বাইকও ব্যবহার করতে পারেন অথবা সিএনজিও ব্যবহার করতে পারেন। তো আমরা কিন্তু একটা বাইক ভাড়া করে নিছি যেন একটু তাড়াতাড়ি যাইতে পারি। তো আমরা কিন্তু ছড়া বাজার এসে সকালের নাস্তা কমপ্লিট করলাম, আর ভারী কিছুই খেলাম, কারণ পরে কখন খাওয়া হবে সেটা কিন্তু শিওর না। তো আমরা অ্যাট লাস্ট কিন্তু কুতমাচড়ার সেই বাজারটাই চলে আসছি। এখন আমাদের ট্রেকিং করার পালা। বাইক দিয়ে কিন্তু এই মুহূর্তে উৎমাচড়া চলে আসছে, আর উৎমাচড়ার যে ভিউ পাইতেছি সেটা এখন এক প্রকার বলা যায় খুব দারুণ। কারণ এই কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, বাট এখন ওয়েদার একটু তাপ মানে হয়ে গেছে, যে রোদ উজ্জ্বল একটু হয়ে গেছে। আর কিছুক্ষণ পর কিন্তু আমি ড্রোনটা ফ্লাই করবো এখানে, আর দেখাবো এখানের আশেপাশের সুন্দর ভিউগুলা। আর এই ভিউগুলা সত্যি অসাধারণ লাগতেছে। ওয়েদারটা যদি একটু বৃষ্টিময় হইতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তো নর্মালি আমাদের আজকের প্ল্যান বিছনাকান্দি পর্যন্ত যাওয়া, আর বিছনাকান্দিতে ওইখানে একটা হোটেলে আমরা রাত্রে স্টে করব, দেন ওইখান থেকে কালকে আবার ডাফলং পর্যন্ত ট্রেকিং করব। আমাদের এমনিতেই লেট হয়ে গেছে, বাট চেষ্টা করতেছি যে সুন্দর কিছু ভিউ নেওয়ার জন্য। আর ওইদিকে কিন্তু মেঘ নাই, তবে এই দিকের আমার সামনে যে পাহাড়গুলো ওইগুলোর মধ্যে কিন্তু মেঘ আছে, ঠিক আছে। তো এখন যদি একটা বৃষ্টি হয় সেক্ষেত্রে এই দিকেও কিন্তু মেঘ করে যাবে, আর আমি চাইতেছি এখন একটা বৃষ্টি আসুক। পুরো ট্রেনটা যদি বৃষ্টিময় থাকে তাহলে আরও জোশ হবে। তো আস্তে আস্তে কিন্তু রোদ উঠতেছে, যেটা কিন্তু খুব বাজে একটা জিনিস। আর আমার এই রোদ একদমই ভালো লাগবে না, কারণ আজকের ট্রেকিংটা একটু কষ্ট না হলেও আমি চাইতেছি প্রচুর একটা বৃষ্টি হোক, যার কারণে ট্রেকিংটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তো আমি কিন্তু নর্মালি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন ড্রোনটা ফ্লাই করব, আর এখানে কিন্তু একটু নীরবতা পালন করতেছি, কারণ ড্রোনটা ফ্লাই করার সুযোগ পেলে কিন্তু আমি ফুটেজগুলো নিয়ে নেব। অ্যাকচুয়ালি মানে সবচেয়ে বেশি কষ্ট লাগে কোন জিনিসগুলো ভেবে জানেন? আমাদের আশেপাশে যেই আমি পাহাড়গুলো দেখতেছি এগুলা কিন্তু মানে বাংলাদেশের একটা পাহাড়ও না, বাংলাদেশের সীমানার বাহিরে সবগুলা কিন্তু ইন্ডিয়ার পাহাড়। ওই পাশে কিন্তু মেঘালয়া, আর মেঘালয়ের পানি কিন্তু বাংলাদেশের এই উৎমাচড়ার এদিকে কিন্তু পানিটা বয়ে আসতেছে, যার কারণে কিন্তু এখানে হালকা পাতলা কিছু সৌন্দর্য ভিউ পাওয়া যাইতেছে। বাট সব কিছুর উৎস হইল গিয়ে ইন্ডিয়া। তো এই বিষয়গুলো ভাবলে সত্যিই কষ্ট লাগে যে বাংলাদেশের মধ্যে বান্দরবনের ওইদিকে ছাড়া মানে ভালো ভালো পাহাড়গুলো কিন্তু এদিকে সিলেটের অংশে কিন্তু পড়ে নাই, সবগুলা কিন্তু ইন্ডিয়ার সীমানায় পড়ে গেছে। তো নর্মালি এখন আমি ড্রোনটা এখানে ফ্লাই করব, ড্রোনের ভিউ দেখা যাক কেমন আসে। আর আমি কিন্তু ওই সাইডে নিতে পারবো না ড্রোনটা, যতদূর পারি ততদূর আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করব। কুতমাচড়া থেকে চলে যাইতেছি, আর অনেকক্ষণ এনজয় করছি এখানে। আর আশা করি ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন আমরা তুরংচড়াতে যাব, আর ওইখানে একটা ইন্ডিয়ার বর্ডারের সাইডে একটা ঝর্ণা আছে, তো ওই ঝর্ণাতে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক ওই ঝর্ণাতে ঢুকতে পারি কিনা। আমরা একটা নর্মালি একটা গাইড নিয়ে নিছি, তো গাইডকে হয়তো বা 150 টাকা দেওয়া লাগতে পারে। তো দেখা যাক, যদি ঢুকতে পারি তাহলে অবশ্যই বেস্ট কিছু ভিউ দেওয়ার চেষ্টা করব।
মানে বলতে গেলে আমার কপাল এতই খারাপ যে আমি টোরের মধ্যে এত সহজে বৃষ্টি পাই না, ঠিক আছে। যখন বৃষ্টি পাই একদম প্রচুর পরিমাণে বৃষ্টি পাই, কারণ বান্দরবানে লাস্ট যখন আমি টোর দিয়েছিলাম তখন এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, পাহাড় দোষের কারণে একদম পাহাড়ি কিন্তু অফ করে দিছিল, মানে আমরা ঢুকতে পারি নাই। তো হাতে হাতে এত পরিমাণে প্রাণী তৃষ্ণা লাগছে যে আমরা কিন্তু পানি বা হালকা পাতলা কিছু খাবার কিচ্ছু কিন্তু আনি নেই। এখন একটা ছোটো দোকান পাইছি, দূরে দেখা যাইতেছিল একটাই দোকান। তো এটাই কিন্তু সেই দোকান, যেই দোকান দূর থেকে কিন্তু দেখছিলাম। আর এখানে কিন্তু এখন হালকা পাতলা ঠান্ডা পানি খাবো। এখানে দেখা যাইতে যে ফ্রিজও আছে, ঠিক আছে। তোমার নাম কি? নাম? তোমার চোখগুলা তো অনেক সুন্দর, মাশাল্লাহ। রেস্ট নেওয়ার পরে কিন্তু আমরা এখন আবার হাঁটা শুরু করছি। আর বর্ডার হাইকিংয়ের সবচেয়ে ভালো দিক কোনটা, যে এখানে কোনো কষ্ট হয় না। কষ্ট হয় না বলতে এখানে নর্মালি বান্দরবনের ট্রেকিংয়ের মতো পাহাড় একটার পর একটার পাহাড় উপরে উঠে আবার নিচে নামা এরকম কিছু নাই। এখানে কোনো পাহাড়ে উঠতে হয় না, জাস্ট সমতল রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হয়। এই যে গ্রামের ছোটো ঘর, এই ঘরের মধ্যে শান্তি, মানে প্রচুর পরিমাণে শান্তি, কারণ ওরা বের হলেই কিন্তু পাহাড় দেখতে পাইতেছে। আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর এখানে গ্রামের পথগুলা সত্যি অনেক সুন্দর। তো আমরা কিন্তু একটা বাঁশের বাগানের ভিতর দিয়ে বেরোচ্ছি, আর এটাই সবচেয়ে শর্টকাট রাস্তা তুরমছড়ায় যাওয়ার জন্য। আর নর্মালি আমি এই রাস্তাগুলো কিন্তু ভালো করে দেখাইতেছি না, কারণ আপনারা যখন গাইড নেবেন, গাইড নিতে হবে মাস্ট, তারা কিন্তু শর্টকাট যে রাস্তাগুলো সব কিছু কিন্তু দেখাইতে পারে, ঠিক আছে। তো এবার পালা কিন্তু রাস্তার মানে জমির পাশ দিয়ে, মানে এটাকে কি বলে, আপনাদের এলাকায় কি বলে জানি না, বাট আমাদের এখানে আইল বলে, ঠিক আছে। তো আইল দিয়ে কিন্তু হাঁটার পালা। আর এখানের ভিউগুলা সত্যি জোস। এখানে কিন্তু আমি একটা হাইটা ভিডিও নিতেই চাই। তো নর্মালি কিন্তু আমরা খুব কাছে চলে আসছি, এখানে বেশি জোরে কথা বলা যাবে না, কারণ এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন কাঁটাতারের সেই বর্ডার। আর এইখানে কিন্তু বিএসএফ থাকার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই আছে, ঠিক আছে। তো এখানে আসতে গেলে কিন্তু একটা নর্মাল বিষয় মাথায় রাখবেন, যে গ্রুপ যত ছোটো হবে তত ভালো। নর্মালি এখানে একজন, হাইস্ট গেলে দুইজন, এর বেশি হইলেই এখানে ঝামেলা আছে, কারণ যত বেশি মানুষ থাকবে ততই ঝামেলা, ততই তাদের চোখে কিন্তু পড়ার সম্ভাবনা বেশি থাকে। নর্মালি এই জিরিটা অনেক সুন্দর, জিরির চারপাশে কিন্তু ফুল গাছও আছে, যেগুলো আমি এখন নিতেছি না, কারণ আমার আগে ঝর্নার কাছে যাইতে হবে। আর ওই ঝর্নার পানি কিন্তু এটা আসতেছে। নর্মালি কিন্তু পানি এখন কম, যেহেতু বৃষ্টি হয় নাই, তবু দেখা যাক যে কতটুকু পানি পাই। তো এটা কিন্তু ঝর্নার রাস্তা, তো আমি কিন্তু ঝর্নার রাস্তার দিকে যাচ্ছি। আর নর্মালি পিছনে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার, ঠিক আছে। তো ওইখানে যাওয়া কিন্তু খুবই রিস্কি, তবু আমি যাইতেছি। রাস্তা ভালো করে চেক করা হইতেছে যে কখনো মানে বিএসএফ আসতেছে কি না, সব কিছু চেক করে কিন্তু আমরা এখানে ঢুকবো, ঠিক আছে। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, মানুষ যত কম আসবে তত ভালো আপনাদের জন্য। এটাই আমি বলতে চাচ্ছি, যে মানুষ যত কম আসবেন তত ভালো। আমরা যেহেতু দুইজন আসছি, কোনো প্যারা নাই, আশা করি সুন্দর করে ঘুরে আসবো। ভয় কাজ করতেছে, কারণ বিএসএফ যদি আইসা পড়ে, এখানে জানি ইলিগাল এই জিনিসটা করা, বাট আমরা করতেছি, সেটা কিন্তু আসলে একটা ভয়ের কাজ। ওনারা যদি কিছু করতে চায় তাহলে আমাদের কিছু কিন্তু করার নেই। তো দেখা যাক কী হয়। এই যে পিছনে কিন্তু সেই রাস্তা, ঠিক আছে। তো এইটা দিয়ে কিন্তু বিএসএফটা চলাচল করে, আমাদের খুব সাবধানে কিন্তু এখানে যাইতে হবে। তো এই ঝর্ণাটার নাম কিন্তু রুবাইচড়া ঝর্ণা, আর স্থানীয়রা এটাকে মেঘালয় ঝর্ণা বলে। আর নর্মালি এটা ইন্ডিয়ার ভিতরে যেহেতু পড়ছে, এখানে গেলে অবশ্যই সাবধানে যাবেন। সত্যি কথা বলতে এই ঝর্ণার পানিটা অনেক পরিষ্কার ছিল, নিচের পাথরগুলা পর্যন্ত দেখা যাচ্ছিল। আর এখানে কিছু কিছু জায়গায় গভীর আছে, যারা সাঁতার পারবেন না তারা অবশ্যই সাবধানে নামবেন। তো এই ঝর্ণাতে মূলত আমরা 3 জন ছিলাম, রিল্যাক্সে গোসল করতেছিলাম। আর এত পথ ট্রেকিং, এত পথ হাঁটার পর যখন এই ঝর্ণাটা দেখলাম, সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল।
সত্যি কথা বলতে আমি এই মেঘালয়ের যে ঝর্ণাটা এটার মধ্যে কিন্তু 2বার গেছি, কারণ প্রথম যখন গেছি তখন কিন্তু আমি ভিডিও করতে পারি না, আমার গোপ্রোতে একটু প্রবলেম করছিল, ব্যাটারি ইস্যুর কারণে ভিডিও মানে রেকর্ড হইতেছিল না। তো নর্মালি আমি যে গাইডটারে আনছি ওই গাইডকে বলছি যে আবার যাব, দেন কিন্তু আবার গেছি, ঠিক আছে। আবার যাওয়ার পরে এরপরে যেই ভিডিওগুলো দিছি মানে নিছি ওগুলো একদম মন ভরে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু ইন্ডিয়াতে, আর আমি যদি এদিক দিয়ে আবার চলে যাই তাহলে কিন্তু এটা বাংলাদেশের সীমানা, ঠিক আছে। তো রাইট নাও কিন্তু আমি বাংলাদেশে আছি, এখন যদি আমি 2 পা আগাই তাহলে কিন্তু ইন্ডিয়াতে চলে আসছি, ঠিক আছে। আর ইন্ডিয়ার মধ্যে আসছি মানে ইন্ডিয়ার পাহাড়, আর বাংলাদেশে যদি যাই তাহলে বাংলাদেশের ভিউ দেখাই, ঠিক আছে। এই যে বাংলাদেশে আসলাম, বাংলাদেশের ভিউ এই মানে কোনো পাহাড় নাই, সব ইন্ডিয়া চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে। আরেকটা কথা, যেই মেঘালয়ে যে ঝর্ণাটায় গেছিলাম সেই ঝর্ণাটা কিন্তু আপনারা বুঝে শুনে যাবেন, ঠিক আছে। আমরা তো রিস্ক নিছিলাম, তো এই রিস্কটা আপনারা না নেওয়ার জন্য অনুরোধ করব, যেহেতু এটা নিষেধাজ্ঞা, সেক্ষেত্রে আপনারা এখানে না যাওয়াই বেটার। যদি বিএসএফের হাতে পড়েন তাহলে কিন্তু ভালোই পেরা খাবেন, কারণ ওরা কিন্তু ধরে নিয়ে কিন্তু ওদের ক্যাম্পে কাজ করায়, এরকম আগে রেকর্ড আছে প্লাস ভিডিও আছে। আমরা জাস্ট নিজেদের লাইফ রিস্ক নিয়ে কিন্তু এইগুলা করতেছি, এতে আপনাদের উৎসাহ দিতেছি না, যেগুলো আমরা শুনতেছি ওইগুলো কিন্তু আপনাদের বলতেছি। সো প্লিজ, জীবনে অনেক কিছু দেখছেন, তবে এই যে টাকা রান্না করার জিনিস কিন্তু কখনো দেখেন নাই। তো টাকা কিন্তু রান্না করার জন্য মানে শুকানোর জন্য কিন্তু এইগুলা করতেছি, ঠিক আছে। আমার 1500 টাকা গেল পানিতে ভিজা। তো আমি যদি আমার পিছনে যে ঘরগুলো আছে ওইগুলো নিয়ে যদি কিছু বলতে চাই, তাইলে একটা জিনিসই বলতে পারি, এই ঘরগুলো কিন্তু অনেক আগে ইন্ডিয়ার বাজার ছিল, ঠিক আছে। এগুলো সবগুলা দোকান ছিল, এখানে অনেক দোকানপাট বসতো বাজারের। তো ওই দোকানে কিন্তু ইন্ডিয়ার ওই সময় এই ভেড়াগুলো ছিল না, আর বাংলাদেশে সবাই কিন্তু এখান থেকে কিনতে পারতো পণ্য। তো আগে এটা ছিল, মানে লোকাল যে মানুষগুলো ছিল ওদের কাছ থেকে শুনলাম। তো ওইখানে কয়েকজন চাচা ছিল, ওদের সাথে কথা বলছিলাম, ওরা এই বিষয়টা শেয়ার করছে। আর অনেক ইউটিউবার দেখলাম এটা শেয়ার করতেছে যে এখানে নাকি বিএসএফ থাকতো, বিএসএফদের ঘর ছিল, বাট এটা টোটালি একদম ভুল, এটা একটা বাজার ছিল, ঠিক আছে। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা কিন্তু তুরংচড়াতে চলে আসছি, আর তুরংচড়া ঠিক উৎমাচড়ার মতোই, মানে সেম ভাইব, ঠিক আছে। আমি যদি সামনে যাই তাইলে এই যে এই ভিউ ওই লোক তুরংচড়ার ভিউ, এই যে ভিউ, এখানে মানে কি যে দেখার মতো আছে আমি নিজেও জানি না। তবে যেই গরম, যদি একটু পানিতেও বসি তাইলে অন্তত একটু শান্তি পাওয়া যাবে। হ্যাঁ, তো পানিতে বসলাম, আর পিছনের ভিউটা ঠিক এরকম, পিছনে কাঁটাতারের বেড়া, যেখানে বিএসএফ সুন্দর করে বসে রয়েছে মনে হয় আমাদের ধরার জন্য। তো এটাই, তো আমি একটা কাজ করতে পারি যে এখানে একটু গোসল করতে পারি, এটাই করবো এখন। উৎপাতটাতে কিন্তু পানির পরিমাণ মোটামুটি ভালোই ছিল, বাট এটা হচ্ছে তুরংচড়াতে পানির পরিমাণ মোটামুটি কম, আপনারা দেখতে পাচ্ছেন, বাট অল্প একটু জায়গা তো তুরংচড়া মূলত উৎমাচড়ার মতোই সেম ভাইব, কিন্তু সমস্যা একটাই, আমার এখানে ভালো লাগে নাই, কারণ পানি অনেক কম ছিল, আর হয়তোবা এই জায়গাটা পানি বেশি থাকলে অনেক ভালো লাগতো। তো এখন আমরা বিছনাকান্দিতে চলে যাব, আর বিছনাকান্দির আগ পর্যন্ত তেমন কোনো স্পট নাই যেহেতু, সেক্ষেত্রে আমরা বাইক ব্যবহার করে যাব। তো বাইক দিয়ে যেতে চাইলে এই জিরিটা পার হয়ে ওই দোকানে যেতে হবে। তো দোকানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু রাস্তা দেখিয়ে দেবে যে কোথায় বাইক পাবেন। ভাই এখন বলেন এই জায়গাটার মূল মানে নাম কি? নাম হচ্ছে বিছনাকান্দি কাশ্মীরি মাঠ। কাশ্মীরি মাঠ, মানে বিছনাকান্দি কাশ্মীরি মাঠ। হ্যাঁ। ওকে, ঠিক আছে।
তো আমরা কিন্তু সরাসরি তুরংচড়া থেকে কাশ্মীরি মাঠে চলে আসছি, আর এটা কিন্তু বিছনাকান্দিতে অবস্থিত, আর আমরা কিন্তু বিছনাকান্দিতেই আজকে রাতটা মানে থাকবো। তো এই মাঠে আসলে কিন্তু কয়েকটা সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পারবেন, আর আমি চেষ্টা করব যে ড্রোন ফুটেজ নেওয়ার জন্য এই ঝর্ণাগুলোর, কারণ ঝর্ণাগুলোর মধ্যে যথেষ্ট পানি ছিল। তো আমরা যে হোটেলে উঠছিলাম ওই হোটেল থেকে সত্যি পাহাড়ের ভিউটা জোস লাগতেছিল, আর আপনারা এই হোটেলে চাইলে উঠতে পারেন। আর হোটেলের ডিটেলস ভিডিও বা সব কিছু কিন্তু আমি দিয়ে রাখবো